হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই এইচএস পরীক্ষায় পাশ করে গেছো যারা এই ভিডিওটা দেখছো। কেউ হয়তো এই বছর সবে সবে এইচএস দিয়েছো, কেউ হয়তো কয়েক বছর আগে এইচএস দিয়েছো এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে অন্তত পিসিবি নিয়ে এইচএস দিয়েছো, তারাই এই ভিডিওটা দেখছো এটাই আশা রাখবো। কারণ আজকে আমি কথা বলতে চলেছি জেনপাস ইউজির বায়োলজির রোড ম্যাপ নিয়ে। তার মানে এই বায়োলজি থাকছে কোথায়? জেনপাস ইউজি পেপার 1-এ, এবং এই পেপার 1 তারাই দিতে পারবে যাদের পিসিবি রয়েছিল, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার যারা যারা উচ্চ মাধ্যমিক এই বছরই দিয়েছো তাদের ক্ষেত্রে এই রোড ম্যাপটা ক্রস করা খুব ইজি, কিন্তু কয়েক বছর আগে যারা দিয়েছো তাদের ক্ষেত্রে রোড ম্যাপটা ক্রস করা একটু টাফ, কারণ অনেকে আছে অনেক কিছু ভুলে গেছো। এই ভুলে যাওয়ার জন্য তো আমাদের পেইড কোর্স রয়েছেই, তার সাথে ইউটিউবে আমাদের এমসিকিউ ক্লাসও প্রোভাইড করা হচ্ছে, কিন্তু যে পেইড কোর্স রয়েছে তাতে কনসেপচুয়াল ক্লাস করানো হচ্ছে, একেবারে 45 দিনের মধ্যে যাতে শেষ করে দেওয়া যায় এরকমভাবে করানো হচ্ছে। তো সেখানে তোমরা ক্লাস করছো, আশা রাখবো এই ভিডিও যারা যারা দেখছো তারা সবাই ক্লাস করছো। আর যদি না ভর্তি হয়ে থাকো আমি বলবো ভর্তি হয়ে যেও, কারণ এত কম সময় এত ইম্প্যাক্টফুল ক্লাস তুমি কোথাও পাবে না। ওকে, তো চলো সেই ভেবে আজকে আমরা এই রোড ম্যাপটা দেখবো যে বায়োলজি সিলেবাস টোটাল কি রয়েছে আমাদের, তার সাথে কোন চ্যাপ্টারগুলো যেগুলোর উপরে আমরা জোর দিলে আমরা এই নৌকা খুব তাড়াতাড়ি তড়িতে নিয়ে, মানে এই তড়িকে তীরে নিয়ে চলে যেতে পারবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমি তোমাদের সুভাষিস স্যার, প্রায় 7 বছর অতিক্রান্ত, 8 বছর হয়ে গেছে আমি তোমাদের এই পরীক্ষার জন্য কোচিং দিয়ে আসছি, এবং এই সব পরীক্ষার জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। জেনপাস এক্সাম, জেনপাসের ফুল ফর্ম কি আমরা জানি? জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট। তার মানে এটা একটা এমন পরীক্ষা যেটা দিয়ে তুমি নার্সিং বা প্যারামেডিক্যালের সুযোগ পেতে পারো। তো এই এক্সামে টোটাল বায়োলজি সিলেবাস কি রয়েছে সেটা আমরা এই চার্ট দেখলেই বুঝে যাব, এবং খালি বায়োলজি সিলেবাস নয়, কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন এসছে সেগুলো আমরা ক্ল্যারিফাই করে নেব। তো চলো আমরা দেখে নিই আজকের এই সিলেবাস প্যাটার্নটা। ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে আমি এটাকে 4টে ভাগে ভাগ করেছি সিলেবাসটাকে। কিভাবে 4টে ভাগ? একটা হচ্ছে বায়োলজি ক্লাস 11 সেমিস্টার 1, বর্তমান সেমিস্টার 1-এ যে সিলেবাসগুলো রয়েছে 11-এর, ঠিক তেমনি 11-এর সেমিস্টার 2, 12-এর সেমিস্টার 1, 12-এর সেমিস্টার 2, এইভাবে আমি পুরো ডিভাইডটা করেছি। এবার এর মধ্যে তুমি যদি দেখো, তুমি এই সিলেবাসটা দেখলে বুঝতে পারবে একে আমি আবার মার্কস ওয়াইজ, মানে এই যে আমাদের জেনপাস এখানে কত মার্কসের কোয়েশ্চেন এসছে সেই অনুযায়ীও আমি দুটো পার্টে ভাগ করেছি। কি ভাগ? আমরা যদি দেখি লাস্ট 3 ইয়ার্স একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর যে কত মার্কসের কোয়েশ্চেন কোন চ্যাপ্টার থেকে এসছে সেটা এইদিকে লেখা, এবং আজীবন যে পরীক্ষাটা হয়েছে সেখানে কত মার্কসের কোয়েশ্চেন এসছে সেটা এই তরফে লেখা। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, 2022 সালে কিন্তু ক্লাস 11-এর থেকে একটাও কোয়েশ্চেন আসেনি বায়োলজির, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। এবার আমরা যাই হচ্ছে মূল বক্তব্যে। আমরা যদি দেখি সেমিস্টার 1 অনুযায়ী এই চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে রয়েছে এবং এর থেকে কত মার্কস এসছে, তাহলে কোন চ্যাপ্টারগুলোকে আমরা জোর দিয়ে পড়বো সেগুলোকে আমি স্টার দিয়ে তোমাদের ডিনোট করে দেব, যেটা যতটা ইম্পর্টেন্ট সেটাই তত বেশি স্টার থাকবে। তো চলো শুরু করা যাক। দ্য লিভিং ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি, এর থেকে লাস্ট 3 বছরে একটাও কোয়েশ্চেন আসেনি, কিন্তু তুমি যদি দেখো সারা জীবনে 1 মার্কসের কোয়েশ্চেন এসছে। তো তুমি চোখ বন্ধ করে এই চ্যাপ্টারটাকে ছেড়ে কিন্তু পরীক্ষার হলে যেতে পারো, নিশ্চিন্তে যেতে পারো। তারপরের পয়েন্টে আসো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকেও কিন্তু লাস্ট 3 বছরে 1 মার্কসের কোয়েশ্চেন এসছে, আর সারা আজীবন ধরে মাত্র কত এসছে? 3 মার্কসের কোয়েশ্চেন এসছে। তুমি চাইলে এই পার্টটাকেও ছেড়ে যেতে পারো, কিন্তু প্ল্যান কিংডম থেকে লাস্ট 3 বছর 1 মার্কসের কোয়েশ্চেন এসে থাকলেও আমরা দেখতে পাবো সারা জীবন যদি দেখি তাহলে 12 মার্কসের কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, 12 মার্কসের কোয়েশ্চেন এসছে, কিন্তু আমরা কি দেখছি? লাস্ট 3 বছরে 1 মার্কস। এটাকে আমরা ছাড়তে পারবো না। যতই হোক
এটাই লাস্ট 3 বছর কোয়েশ্চেন আসেনি, কিন্তু এটা ইম্পর্টেন্ট জায়গা, হয়তো এই বছরই 4 মার্কসের কোয়েশ্চেন দিয়ে দেবে। তো আমরা প্ল্যান কিংডমকে ছাড়তে পারবো না। তো প্ল্যান কিংডম ছাড়া তো দূরের কথা, এটাকে আমি ইম্পর্টেন্ট পার্টের মধ্যে ফেলবো। তারপরের পার্টে চলে আসি অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমে লাস্ট 3 বছরে 1 মার্কসের কোয়েশ্চেন এসে থাকলেও কিন্তু সারা জীবনকালে 10 মার্কসের কোয়েশ্চেন এসছে। আমরা এইখানে যেটা 10-এর উপরে দেখবো সেটাকে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসাবেই ধরবো। তো তাই জন্য এখানের অ্যানিমাল কিংডমকে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের আন্ডারে অন্তত একটা স্টার কিন্তু দিয়ে রাখলাম। ওকে, এবার আসছি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এটাও খুব মানে আমরা যদি দেখি খুব কম মার্কসই এসছে লাস্ট 3 বছরে, কিন্তু এটা সত্যিকারের খুব ইম্পর্টেন্ট জায়গা। যখন আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টের ব্যাপারে কথা বলবো, এটা 11-12 এর কিছু কিছু চ্যাপ্টারে কিন্তু বারবার পার্ট বাই পার্ট রয়েছে। তো তুমি যদি ফ্লাওয়ার রিলেটেড জিনিসগুলো পড়ে নাও তাহলে কিন্তু তোমার একটা হিউজ পার্ট তোমার কভার হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটাকেও আমি একটা স্টার দিয়ে রাখবো, ছেড়ে যাওয়া যাবে না। ঠিক আছে, ওকে। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, দেখো এটা মরফোলজি, এটা অ্যানাটমি। ওভারঅল দেখলে কিন্তু এই দুটো চ্যাপ্টার প্রায় একই, এবং তার সাথে তুমি দেখতে পাচ্ছ মার্কস কত ক্যারি করছে, 14 মার্কস। মানে আমি যখন এই ক্র্যাশ কোর্সে তোমাদের এই পার্টটাকে অ্যাড করেছি, খালি ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলে অ্যাড করেছি ক্র্যাশ কোর্সে। কেন করেছি এটা? তাতে ফ্লাওয়ারিং প্ল্যান্টের মরফোলজি অ্যান্ড অ্যানাটমি আমি একসাথেই বোঝাবো, তাই জন্য। তো ওভারঅল ফ্লাওয়ারিং প্ল্যান্টের মরফোলজি অ্যান্ড অ্যানাটমি দেখলে প্রায় লাস্ট 3 বছরে 3 মার্কসের কোয়েশ্চেন এসছে, এবং ওভারঅল যদি দেখি 14 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এসেছে। এরপরে চলে আসি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এইটার ক্ষেত্রে আমি বলবো চোখ বন্ধ করে পরীক্ষায় ছেড়ে যেতে পারো। আমার মন বলছে এই বছর পরীক্ষায়ও এ আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, এইবার চলে আসছি তার পরের পয়েন্ট, সেল দ্য ইউনিট অফ লাইফ। যাই বলে দাও, যত মার্কস এসে থাক, লাস্ট 3 বছরে 2 মার্কস এলেও এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড বেস। এটা হচ্ছে বায়োলজির বেস। এটা না জানলে এমনিতেও গিয়ে অসুবিধায় পড়বে। তো এটার থেকে একটা ভালো মার্কসই এসছে কিন্তু এর সারা জীবনের পরীক্ষায়। এবার আসছি বায়োমলিকিউলস কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। এটা 1 মার্কস এলেও এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এটাকে স্টার না দিলেও এটাকে আমি ছেড়ে যেতে পরীক্ষায় কখনোই বলবো না। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এএনএম জিএনএম আমি অলওয়েজ বলি, এবং মানে জেনপাজে আমি অলওয়েজ বলবো। এটা 11 মার্কস এসছে, কিন্তু আর লাস্ট 3 বছরে কোনো কোয়েশ্চেন আসেনি। হিউজ পোটেনশিয়াল এইবার 3টে কোয়েশ্চেন চলে আসার, হিউজ পোটেনশিয়াল আছে এই চ্যাপ্টারটায়। ঠিক আছে, তাহলে আমরা যদি 11-এর থেকে এই পার্টের থেকে দেখি, আমরা প্ল্যান্ট কিংডম অ্যানিমাল কিংডম ছেড়ে যেতে পারবো না, পড়তে হবে। ফ্লাওয়ারিং প্ল্যান্ট এই অ্যানাটমি আর মরফোলজি আমাদের পড়ে যেতে হবে। সেল আমাদের পড়তে হবে, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন আমাদের পড়তে হবে। এবার চলে আসি এইচএস এর মানে 11-এর সেমিস্টার 2-তে ট্রান্সপোর্ট অ্যান্ড মিনারেল নিউট্রিশন। খুব ইম্পর্টেন্ট জায়গা। লাস্ট 3 বছরে 2 নম্বরের কোয়েশ্চেন এসছে, এই বছর আসতে পারে, কিন্তু খুব হিউজ আসবে তা নয়। খুব ম্যাক্সিমাম এলে 1 নম্বরের একটা কোয়েশ্চেন আসবে। তার জন্য যেটুকুনি পড়তে হবে সেটুকুনি আমরা ক্লাসে বলে দেবো। ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস আসে না পরীক্ষায়। ঠিক আছে, আসে না পরীক্ষায়, ছেড়ে যেতে পারো চোখ বন্ধ করে। রেসপিরেশন আসে না পরীক্ষায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, ওভারঅল বেসিসে দেখলেও দেখতে পাচ্ছ, এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন রিলেটেড যে পার্ট, সেটার থেকে কিন্তু লাস্ট 3 বছরের কোয়েশ্চেন না আসলেও কিন্তু ওভারঅল আমরা যদি দেখি হিউজ কোয়েশ্চেন কিন্তু এসছে। এবার আসছি ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এই ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন মাথায় রাখবে, যেটাই হিউম্যান ফিজিওলজির পার্ট সেটাকে ছেড়ে যাওয়া যাবে না। হতে পারে 3 বছর আসেনি, কিন্তু এ যখন তখন খেলা ঘোরাতে পারে, যখন তখন কোয়েশ্চেন থেকে দিতে পারে, তো আমি ছেড়ে যেতে পারবো না। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, এটা খুব একটা যে ইম্পর্টেন্ট কোনো পরীক্ষা সাপেক্ষেই নয়, তো তুমি ছেড়ে যেতে পারো। আগের বছর 1 মার্কস এসছে, এবছর না আসার সম্ভাবনা রয়েছে। বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, যেটাকে আমরা ব্লাড চ্যাপ্টার বলি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে থাকে হিউম্যান ফিজিওলজির অ্যাসপেক্টে। এক্সক্রিটারি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন, দেখো এটা ইম্পর্টেন্ট তো আমি খুব বলবো না, কিন্তু এই বছর 1 নাম্বার কোয়েশ্চেন আসার, 1 নাম্বার হলেও আসার সম্ভাবনা রয়েছে। তো একেবারে ছেড়ে যাওয়া চলবে না, যেটুকুনি বলবো খুব বেসিক কোয়েশ্চেন আসবে। মাথায় রাখবে, যেগুলোতে এত বছর ধরে কোয়েশ্চেনই আসেনি, সেখান থেকে যখন কোয়েশ্চেন দেবে খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন দেবে। আর যেই বছর প্রচুর কোয়েশ্চেন দিয়েছে,
যে চ্যাপ্টার থেকে, তার থেকে কিন্তু টিপিক্যাল কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকে যায়। এরপরে চলে আসছি লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট এই পার্ট থেকে, মানে যেটাকে আমরা বলে থাকি স্কেলিটাল সিস্টেম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হিউম্যান ফিজিওলজির পার্ট থেকে হয়ে থাকে। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, যেটাকে আমরা স্নায়ুতন্ত্রের চ্যাপ্টার বলি, খুব যে ইম্পর্টেন্ট তা না হলেও এখান থেকেও কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকেই যায়। কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এর থেকে আসতেও পারে, নাও আসতে পারে, ইম্পর্টেন্ট বলবো না, আবার ছেড়ে যেতেও বলবো না। তো এটাকে আমি, তুমি পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। ওকে, এইবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেটা হচ্ছে এইচএস এর পার্ট, যেটা উচ্চ মাধ্যমিকের 12 এর সেমিস্টার 1। এখানে যে সিলেবাসগুলো আছে দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ওই যে বললাম ফ্লাওয়ারিং প্ল্যান্ট যখন পড়াবো তার মধ্যেই এটাও আমি ঢুকিয়ে দেবো, ঠিক আছে, যাতে তুমি এক জায়গায় পুরোটা কভার হয়ে যায়। এবং এক্সাম সাপেক্ষে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমি এটাতে 3টে স্টার দিতে বাধ্য হলাম, এতটা ইম্পর্টেন্ট। এরপর আসছি হিউম্যান রিপ্রোডাকশন, ইম্পর্টেন্ট পার্ট হিউম্যান রিপ্রোডাকশন, এই মানে জেনপাজের ক্ষেত্রে। আবার এএনএম জিএনএম হলেই আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু জেনপাজের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। রিপ্রোডাক্টিভ হেলথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিপ্রোডাক্টিভ হেলথ তো এই বছরের সাপেক্ষে আমি দেখলে আমি বলবো যে হিউম্যান রিপ্রোডাকশনের থেকেও রিপ্রোডাক্টিভ হেলথ বেশি ইম্পর্টেন্ট। এবার আসছি ইনহেরিটেন্স অ্যান্ড তোমার ভ্যারিয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট 3 বছরে 4 নম্বরে কোয়েশ্চেন এসে থাকলেও আবারও এর পোটেনশিয়াল আছে একই বছরে 2টো কোয়েশ্চেন দিয়ে দেওয়ার। ওকে, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে ধরবো, যে অন্তত তুমি যদি এই চ্যাপ্টারটাও করে যাও, তুমি এখান থেকেই 4 থেকে 5 নম্বরের কোয়েশ্চেন পেয়ে যেতে পারো, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস একদম ইম্পর্টেন্ট নয়, একদমই নয়, তো এটাকে স্কিপ করে যাও। আমি অলওয়েজ বলবো এভলিউশন, এভলিউশন ইম্পর্টেন্ট, খুব বেসিক কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, ঠিক আছে। এইবার আমরা চলে আসবো হচ্ছে সেমিস্টার 2 এইচএস এর। সেই ক্ষেত্রে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আমি একে রাখবো। ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, এটার থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন ভালো মতন আসতে পারে। ওকে, আর এটাকে আমি 3টে স্টার বললে লজ্জা দেওয়া হবে, 2টো স্টার দিলে লজ্জা দেওয়া হবে, 3টে স্টার দিলাম। মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মাইক্রোবের ভূমিকা হিউম্যান ওয়েলফেয়ারে, এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাস্ট 3 বছরে 1 নম্বরে এসে থাকলেও এই বছর পোটেনশিয়াল আছে 1 নাম্বার কি 2 নম্বরের কোয়েশ্চেন এখান থেকে আবারও দিতে পারে। বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটা থেকে হিউজ হিউজ অ্যাসপেক্ট, যে বড় বড় কোয়েশ্চেন, মানে ভালো ভালো কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। অর্গানিজম অ্যান্ড পপুলেশন, আমার মন বলছে এই বছর তুমি এটাকে ছেড়ে যেতে পারো, এই বছর তুমি এটাকে ছেড়ে যেতে পারো, এতটাও পোটেনশিয়াল নেই যতটার এর কোয়েশ্চেনের মার্কস এসছে, তো এই বছর নাও আসতে পারে। ওকে, এবার আসছি ইকোসিস্টেম। ইকোসিস্টেম চ্যাপ্টার থেকে এটা পড়তে হবে, ইকোসিস্টেম চ্যাপ্টারটা এখান থেকে কোয়েশ্চেন দেয়, মানে যেটাকে একসাথে আমি ইভিএস এর আন্ডারে পড়াবো, তোমার 11-এরও একটা চ্যাপ্টার আর এখানের আমরা 3টে চ্যাপ্টারকে একসাথে দেখব। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়োডাইভার্সিটি ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, এটা বেশি ইম্পর্টেন্ট। খালি ইনফরমেটিভ কয়েকটা জিনিস তোমাকে এখানে পড়তে হবে, ঠিক আছে। এই টোটাল হলো তোমার রোড ম্যাপ। এই চ্যাপ্টারগুলো আমি মোট কটা চ্যাপ্টার তোমাদের পড়তে বলছি, তোমরা যদি এক এক দিনে এক একটা চ্যাপ্টার রিভিশন দাও, যেমন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা চ্যাপ্টার, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা চ্যাপ্টার, 13টা 14টা 15টা 16টা 17টা 18টা চ্যাপ্টার, 19 20 21 22 23 24 25টা চ্যাপ্টার মোট। এই 25টা চ্যাপ্টারের উপরে কিন্তু তোমার একদিন করে টাইম দিতে লাগবে। কিছু চ্যাপ্টার আছে যেখানে 2 দিন দিতে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার একদিনে মার্ক করো, রিড করো, চলে যাও। কারণ তুমি এইচএস পড়ে এসছো, তোমার এই পরীক্ষায় কি আসতে পারে, এই পরীক্ষায় আসতে পারে 1 লাইনার টাইপের যে কোয়েশ্চেনগুলো এবং বেসিক কনসেপ্ট। কখনো হাই লেভেলের কনসেপ্ট দেবে না, বেসিক কনসেপ্ট দেবে। তো
খুব চিন্তা করে লাভ নেই। বেসিক কনসেপ্ট তোমার বইটা পাতা উল্টাবার সময় যেটা তোমার চোখে লাগে, যেটা মনে হয় যে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, যেটা তোমার চোখে লাগছে, খুব সিম্পল ভাবে দেখতে দেখতে যাবে, যেটা তোমার পাতা উল্টানোর সময় চোখে লাগছে, ওটাই ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করছি, মানে বিশ্বাস করো আমার কথা, আমি বলছি এটা তোমার যেটা মনে হচ্ছে পেজ উল্টাবার সময় ইম্পর্টেন্ট, যে কোয়েশ্চেন করছে তার ওটাই মনে হচ্ছে। এটা একটা বেসিক সাইকোলজি। ওকে, তো তুমি সেই জায়গাগুলোর উপরে জোর দাও। ইম্পর্টেন্ট বই কোনটা অনেকে জিজ্ঞাসা করছো, আমি বলবো 11-12 তুমি যে বই পড়েছো, সেটা ছাত্রা হতে পারে, ছায়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাই তোমার জন্য বেস্ট হবে। কারণ ওই বইটাকে তুমি সাইকোলজিক্যালি রিড করেছো একবার, তুমি ওটাকে চেনো, ওই বইটার কোনা কোনা তুমি জানো, কোনখানে মার্ক করে রেখেছো তুমি জানো, কোনখানে মার্ক করা নেই সেটাও তুমি জানো। তো এই বইটার থেকে তোমার কাছে যে পুরনো বইটা আছে, যেটার হয়তো 4টে পাতা ছিঁড়ে গেছে, তবু ওই বইটা তোমার জন্য বেস্ট। কেন? কারণ ওই বইটা তোমার পরিচিত, ঠিক আছে? ওই বইটাকে তুমি 2 বছর ধরে ভালোবেসেছো, তো ওই বইটা তোমার জন্য বেস্ট হবে। এবং তার সাথে প্র্যাকটিসের জন্য একটা বইয়ের প্রয়োজন হয়ে থাকে। প্র্যাকটিসের জন্য জেনপাজের বেস্ট বই হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে সাতরা পাবলিকেশনের বই, যেটা বেস্ট বই। কিন্তু স্যার আমার বেসিকই ক্লিয়ার নেই, আমি কোনো মতে উচ্চ মাধ্যমিকে বায়োলজিটা পড়েছিলাম, তাহলে আমি কোন বই থেকে প্র্যাকটিস করব? তো বেসিক ক্লিয়ার করবার জন্য আড্ডা 247 এর এএনএম জেএনএম এর যে মক টেস্ট বইটা, সেটা প্র্যাকটিস করো। তাহলে তোমার কি হবে, বেসিক বায়োলজি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যার যার অ্যাডভান্স ক্লিয়ার নেই, তার আগে বেসিক ক্লিয়ার করা দরকার। আগে এই বইটা সলভ করে নাও, তারপরে এই বইটা এসো, বেটার। আমার মনে হয় এটা বেটার হবে, ঠিক আছে? তো আশা রাখবো তোমরা সেটা করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে জেনপাজের যে শিডিউল, সেটা আমি দিয়ে রেখেছি। এই জেনপাজের শিডিউল অনুযায়ী আমাদের ইউটিউবে কিন্তু ক্লাস হয়ে থাকে। কিন্তু যারা পেড ব্যাচে ভর্তি হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো। এই নাম্বারে কল করে ভর্তি হলে তোমরা এই ব্যাচটা 1205 টাকায় পেয়ে যাচ্ছ। আর যদি ভাবছো যে কল করার দরকার নেই, তোমরা যথেষ্ট টেক স্যাভি, তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সব থেকে বড় কথা তোমাদের মতন টেক স্যাভি কেই বা হবে। তো তুমি যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, টেক স্যাভি, তুমি নিজেও কিনে নিতে পারো। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নেবে। আশা করি অ্যাপ ইনস্টল করতে তোমাদের থেকে ভালো কেউ জানে না, দুনিয়ার সব অ্যাপ ইনস্টল করে নিয়েছো তোমরা এই সব ক্ষেত্রে বেস্ট, তোমাদের জেনারেশন বেস্ট এসব ক্ষেত্রে, তাই তো? তো এই যে আড্ডা 24/7 এর অ্যাপটাকে ইনস্টল করে নিয়েছো, এইবার তাহলে কি করবে? এইবার এই অ্যাপটা ওপেন করবে, ওখানে বলবে যে ক্যাটাগরি চুজ করো। কি বলবে? ক্যাটাগরি চুজ করতে বলবে। কোন ক্যাটাগরি চুজ করবে? ক্যাটাগরি চুজ করবে হচ্ছে স্টেট এক্সাম। অনেকে নার্সিং চুজ করে ফেলে, না, স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করো। এই স্টেট এক্সাম ক্যাটাগরি যখন চুজ করবে, তখন তোমরা কি পেয়ে যাবে? এখানে বলবে তোমাকে স্টেট চুজ করতে। তো স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল, এটা তো আর নিশ্চয়ই বলার কিছু নেই। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ওখানে তোমাকে ভাষা চুজ করতে বলবে। ভাষা কি চুজ করবে? ইংলিশে হ্যালো, ঠিক আছে? ইংলিশে হ্যালো লেখা থাকবে, ওটাতে ক্লিক করবে, ঠিক আছে? কেন? তাহলে অ্যাপটাকে বুঝতে সুবিধা হয় ইংলিশে অ্যাপ হলে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এরপর তোমার অ্যাপটা দেখবে, এবার বলবে লগ ইন করতে। তো লগ ইন করো। তুমি লগ ইন কি দিয়ে করতে পারো? লগ ইন দুটো জিনিস দিয়ে হতে পারে, একটা মোবাইল নাম্বার, আরেকটা দেখবে ইমেল আইডি, তাই তো? তো তোমার যেটাই সুবিধা সেটাই করে নেবে। আমি বলবো ইমেল আইডি দিয়ে করা বেটার, সব ঝামেলা মুক্ত। ওকে, করে নিলে লগ ইন। এরপর লগ ইন করার পর তোমার অ্যাপটা ওপেন হয়ে যাবে। এইবার অ্যাপটা তোমার, এটা মোবাইল ধরে নাও, এই মোবাইলের তলায় কোনার দিকে এইরকম জায়গায় একটা স্টোর বলে অপশান রয়েছে, ঠিক আছে? স্টোর বলে অপশান রয়েছে। তোমার এই ব্যাচে ভর্তি হতে গেলে স্টোর অপশানে গিয়ে ক্লিক করো, একেবারে ওই দিকের কোনায় তলার দিকে, ঠিক আছে? স্টোর বলে অপশান রয়েছে, ক্লিক করো। স্টোরে ক্লিক করলে তারপরে তোমার মোবাইলে স্ক্রিনটায় এরকম ওপেন হবে, এবং এই মাঝখানে দেখবে অনেকগুলো লোগো আছে, এবং সাইডে এখানে একটা অ্যারো মতন দেওয়া আছে। এই অ্যারোতে ক্লিক করলেই দেখবে বেঙ্গল নার্সিং বলে একটা সেগমেন্ট খুলে যাবে। কি খুলবে? বেঙ্গল নার্সিং। ওই বেঙ্গল নার্সিংয়ে গিয়ে ক্লিক করবে। এই বেঙ্গল নার্সিংয়ে গিয়ে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমার এই জেনপাস ব্যাচটা চলে আসবে। জেনপাস ইউজি সুশ্রুত ব্যাচ, এটা তোমাদের
চলে আসবে। এবার এই জেনপাস ইউজি সুশ্রুত ব্যাচে এই সুশ্রুত 2.0 এখন দেখতে পাচ্ছ আজকের মধ্যে সিট ফুল হয়ে যাবে, তো এই ব্যাচটা বন্ধ করে দেওয়া হবে, জেনপাস 3.0 চলে আসবে। তো তোমরা ওই জেনপাস 3.0 সেই জেনপাস 3.0 ব্যাচে গিয়ে তোমাদের জন্য 3.0 চলে আসবে কালকের মধ্যেই। ওকে, তো 3.0 ব্যাচে গিয়ে ক্লিক করে জয়েন করে যাও, ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কি করতে হবে, ক্লিক করার পর ওখানে দেখবে কুপন কোড ইউজ করতে বলছে এক জায়গায়, কুপন কোড ইউজ না করলে দাম বেশি পড়বে। তো কুপন কোড, সেই কুপন কোড ইউজ করা হচ্ছে Y229। এই Y229 কুপন কোডটা ইউজ করো। যেই মুহূর্তে Y229 কুপন কোড ইউজ করবে দাম দেখবে কমে হয়ে গেছে 1205 টাকা, 1205 টাকা দেখাচ্ছে। এবং তারপরে গিয়ে কি করবে, এই 1205 টাকা দেখাবে যখন, বাই নাও করে দাও, বাই নাও, ব্যাচটা তোমার হয়ে যাবে। আর যদি একান্তই মনে হচ্ছে এত কিছু খুব সিম্পল ব্যাপার, আমি এত কিছু লিখে লিখে দেখালাম বলে, আদারওয়াইজ মোবাইলে খুললে খুব সিম্পল ব্যাপার। যদি মনে হচ্ছে খুব টিপিক্যাল লাগছে, কিচ্ছু না, চাপের কিছু নেই। তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি আর কোন ব্যাচে ভর্তি হতে চাও, এই 4টে অপশান লিখে পাঠিয়ে দাও, তোমাদের কাছে টেলিকলারের এন্ড থেকে কল পৌঁছে যাবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার জন্য এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হাই লিখে পাঠাও, এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর এইখানে যে নাম্বারটা দেখাচ্ছে, দেখো এই রকম জায়গায় যে নাম্বারটা দেখাচ্ছে, এখানে কল করেও তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আরেকটা জিনিস, গ্রুপে ভর্তি হওয়ার জন্য, জয়েন করবার জন্য কোনো টাকা লাগে না এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার জন্য, বা তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন করতে পারো। এই ভিডিওর কমেন্ট সেকশানে পিন করা থাকবে টেলিগ্রাম লিঙ্ক, সেখানে ক্লিক করেও কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, বন্ধু বান্ধব যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই কোন কোন চ্যাপ্টার পড়তে হবে বন্ধুকে জানিয়ে দাও এবং নিজেও পড়তে থাকো, একসাথে চাকরি পাও, একসাথে মানে কলেজে যাও এবং চেষ্টা করো যাতে সারা জীবন একসাথে থাকতে পারো। কারণ বর্তমান সময়ে আলাদা হওয়া খুব সহজ, ভেঙে যাওয়া খুব সহজ, কিন্তু জুড়ে থাকা খুব কঠিন। আর জুড়ে থাকার জন্য ভিডিওটা শেয়ার করা খুব জরুরি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আর কোন কি জিনিসের উপরে তোমরা ভিডিও চাও আমার কাছে, সেটাও কিন্তু আমি প্রোভাইড করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।